আপনি খুব তীক্ষ্ণ প্রশ্ন করেন মাঝে মাঝে, আবার খুব কুসুম কুসুম প্রশ্ন করেন, সেটি নিয়েও আলোচনা আছে। অনেকে বলেন যে বিদেশে বসে খুব তীক্ষ্ণ প্রশ্ন করা খুব সহজ, দেশে বসে আসলে সেই প্রশ্নগুলো করা যায় না। আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলোর মুখোমুখি হন। এখন ঘটনা হইল কি, আমাদের যুগে আমরা সাংবাদিকতা যখন করছি তুষার ভাইদের সময় থেকে এইটার একটু অ্যাডভান্টেজ আমরা পাইছি, সব কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করছি হচ্ছে 2011 সালে। তো 2011 সালে আমি একটা টক শো করতাম, ওটার নাম হচ্ছে আজকের বাংলাদেশ। এই আজকের বাংলাদেশটা আমি করে গেছি হচ্ছে 2019 সাল পর্যন্ত। 2014 থেকে আরও দুইটা অনুষ্ঠান সেখানে যোগ হয়েছিল, একটা হচ্ছে এডিটর স্পিক, একটা হচ্ছে রাত 9টার বাংলাদেশ, মানে রাত 9টার খবরটা আমি পড়তাম আমার দুইজন কলিগ সহ। এখন ঘটনা হইতেছে যে আমি তীক্ষ্ণ প্রশ্ন করতাম না, কুসুম কুসুম প্রশ্ন করতাম, এটা সাবজেক্টিভ। কালকের প্রশ্নটাও যদি আমি বলি যে তারেক সাহেবের প্রশ্নটা তীক্ষ্ণ ছিল না কুসুম কুসুম ছিল নাকি তেলবাজি ছিল, সেইটাও সাবজেক্টিভ। কিন্তু আমি তিন রকমই দেখতেছি এবং তিন রকম জ্ঞানই পাচ্ছি। কিন্তু আমি কি প্রশ্ন করছি না করছি এই 8 বছর, এই 2001 থেকে 2018 শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই দুই সরকারের আমলে, সেইটা ডিজিটাল ফুটপ্রিন্টও আছে। আবার এটা যারা দেখছেন তারা দেখছেনও। আমার তো আমি জার্মানিতে যাওয়ার পরে তুষার ভাইকে আমার ছাত্রজীবন থেকে, মানে ছাত্রজীবন মানে অনেক ছোটকালের জীবন থেকে টেলিভিশনে দেখে চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে চিনিও আসলে আমাদের ইউনিভার্সিটি জীবন শুরুর সময় থেকেই। মানে ব্যক্তিগত মানে একদম ঘনিষ্ঠতা নাই, দূর থেকে তুষার ভাইরে দেখা চেনার অর্থে আর কি বলতেছি। তো আমি তুষার ভাই আমাকে যেরকম বলছে যে খালেদ তুমি চলে যেতেছো জার্মানি, এটা কি ঠিক হলো? এখানে তো আসলে আমাদের তো এখানে অনেক কিছু করা ছিল, এটা তো কেন তুষার ভাই এই কথা বলছে? কারণ হচ্ছে আমার আজকের বাংলাদেশে অনুষ্ঠানটা দেখা ওনার কাছে মনে হইতো মানে আমি অনেক লোকের মধ্যে একজন যে হচ্ছে মানুষকে প্রশ্ন করতে পারে, এবং যেটা বিব্রতকর প্রশ্ন হইতে পারে, অনেক সময় মানুষের জন্য একটু আটকানা প্রশ্ন হইতে পারে। এটা যেমন তুষার ভাই বলছে, এরকম অন্তত বাংলাদেশের আরো বহু লোক বলছে। একজন লোকের কথা বলার দরকার নাই, সার্চ দিলে এর অনেকগুলি আবার আসেও। মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাজার হাজার টক শো এখানে রয়েও গেছে। এবং শেখ হাসিনার কথা আবার বলতে হয়, বেশি বেশি শেখ হাসিনার কথা আবার বলতেছে, এটা একটা কেমন শোনাতেছে যায় না। কিন্তু আমি এই প্রশ্ন করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে বসে বলছে, রাতের বেলা টক শোতে আপনি যখন আমাদের লোককে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেন সেগুলো আমি দেখি। তা এখন দেশে থেকে প্রশ্ন করলাম না বিদেশে থেকে প্রশ্ন করলাম, এই যে ছাত্রলীগের নূররে মারা, তার আগের থেকে গণপরিষদের এই কোটা আন্দোলনের জন্য মারা, আমি ছাত্রলীগের নেতাদের যে প্রশ্ন করছি, এইটা আমার মনে হয় এরপরে তো আরও মনে করেন ইউটিউব ইয়েতে আরও অনেক বেশি অনেক কিছু ভিউ হয়েছে, কিন্তু ওই সময় ওইটা ছিল হচ্ছে যেটাকে বলা হচ্ছে আমরা আজকালকার যুগে যেটাকে বলি হচ্ছে ইন্টারনেট ব্রেক করা। দি ফার্স্ট পার্সন যারা যে না ফার্স্ট পার্সন আমি এগুলি কমু না, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্রলীগের দুইজনরে একদম নাম ধরে ধরে বলা, আপনাদের কে কাজ দিছে কে। আমি আজকের বাংলাদেশ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেটা শিরোনাম ছিল তুষার ভাইয়ের আলাপ কইরা ছাত্রলীগ তুই চাস কি। আমরা দেখেছি খালেদ ভাই, এই প্রশ্ন তো আপনিও করলেন। আমি সাংবাদিক হিসেবে করিনি, আমার প্রশ্ন ছিল না, আমি মানুষের আমার কাছে মনে হয় যে আমার মনে আছে, আমি একটু অ্যাড করি, খালেদ আমাকে একবার দাওয়াত দিল আজকের বাংলাদেশে। আমি কেন? বলে যে আজকে তো ডেস্টিনি রফিকুল আলম আসবে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি হবে না, কারণ তার বিরুদ্ধে মানুষের প্রশ্ন সবাই গাছ কিনেছে, বলে সবাই গাছ কিনেছে, কেউ তার সঙ্গে কথা বলতে রাজি না। সে আমাকে নিয়ে গেলাম, আমরা তাকে ধরলাম ওইখানে, এবং সে এই ডেস্টিনি রফিকুল আলমকে এক্সপোজ করলো, রফিকুল কি ভদ্রলোক, তাকে এক্সপোজ করলো, রফিকুল আমিনকে এক্সপোজ করলো, এবং উনি স্বীকার করতে বাধ্য হইলো যে খালেদ এবং আমরা এমএলএম বুঝি। ভাই আমি তো আর ওরকম বুঝি না, কিন্তু হয়েছিল কি, এই যে রফিকুল আমিন সাহেব যখন আসছিলেন তখন আমরা আমার এখনো মনে আছে AKBO নামে ওই মোবাইলের পুশ নেই, মানে SMS নেই, মানে ইন্টারনেটে আমরা ওই SMS নিতে পারি না, ওই মোবাইলের নিতে পারি কিন্তু মানুষ এত উৎসাহিত না, ওরা মোবাইলের ওইটা আমরা টিভিতে ফায়ার করি, আজকে যেটা এর মধ্যে দেখানো হয়। ইন্টারনেট ব্রেক করছিল রে ভাই,
উনার পক্ষের লোকজন ছাড়া, কারণ উনার পক্ষের লোকজন মানে এসএমএস এর যে স্টেশনটা সেটা ব্রেক করছিল আসলেই আমার এখন কোনো SMS আসছিল না। এত এসএমএস উনার পক্ষে, মানে আমার মনে হয় লাখখানেক এসএমএস আসছে উনার পক্ষে, বা লাখ 2 1 লাখ 5 আমি জানি না, মানে উনার পক্ষে উনি এত পাওয়ারফুল লোক ছিল ওই সময়, ডেস্টিনি ছাড়া কিছু শোনা যেত না। তা আমরা চেষ্টা করছি কিন্তু ক্ষমতারে প্রশ্ন করতে সব সময়। আমি একদম কইতে পারি এইটা আমি খুঁজে পাইছি, এইটা আছে, আপনারা প্লিজ দেখেন যে আমি সালমান এফ রহমানের ইন্টারভিউ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেটাতে আমি তার প্রথম প্রশ্ন করছি, আমি তার প্রথম প্রশ্ন করছি এবার ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে সালমান ভাই, কয় যে না ভালো দিচ্ছে, না অ্যাপারেন্টলি আপনি তো আমার চেয়ে কম ট্যাক্স দিয়েছেন। আমরা আপনার একাধিক ইন্টারভিউ দেখেছি এবং সেখানে আপনি যেটা বলছেন সেটি একেবারে আমরা পুরোপুরি দেখেছি যে এটির প্রতিফলন ঘটেছে। আপনি কাউকেই মানে আমি ছাড়েননি প্রশ্ন করতে, যেটি ক্ষমতাকে প্রশ্ন করার কথা বলেন, আপনি কখনো চিন্তা করেননি যে আমি কাকে প্রশ্ন করছি। এটি আসলে সাংবাদিক, যে কোনো সাংবাদিকেরই হওয়া উচিত, আমরা সেটাই মনে করি। না আমি আপনি ওইটা যে আপনি প্রশ্ন করছিলেন, তবে আমি একটু স্বীকার করি ভাই, আওয়ামী লীগের আমলে এমন একটা পরিস্থিতি শেষ 3-4 বছর, মানে আমি তো তখন বিদেশে, এমন একটা পরিস্থিতি, এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছিল, এটা একটা কাফকায়েস্ক সময় যে আপনি আসলে জানেন না আপনার কি হবে। ইন্টারেস্টিংলি যেটা আমি জীবনে ভাবি নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সময় এরকম একটা কাফকায়েস্ক সময় হয়েছে, মানে একই কথা বলতেছে তুষার ভাই, আমি চাই না তুষার ভাইরে ধরে নিয়ে যাক, কিন্তু তুষার ভাইরে ধরে নিয়ে যায় নাই। মানে আপনি তো যদি জানেন আপনি 5 অপরাধ করলে 3 শাস্তি হবে, তাহলে তো আপনি জানলেন আপনার কি হবে। কিন্তু আপনি যদি না জানেন যে এইটা অপরাধ কিনা বা এই অপরাধ করলে আপনার শাস্তি হবে কিনা, এইটা হচ্ছে একটা কাফকায়েস্ক সময় যখন আপনি জানেন না। আনিস আলমগীর ভাইকে এখন উনারে, এই যে তুষার ভাই প্রতিটা অনুষ্ঠানে এটা বলতেছে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে বইলে আরো 20 টাকা বেশি খাইতেছে, কিন্তু উনি কিন্তু বলতেছে ওই আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের কথা বলতেছে, আওয়ামী লীগ আসলে কিন্তু উনারে কিছু দেয়ও না, দিবেও না, বরং আরো অন্য ঝামেলা করে। কোন সরকার আমাকে কিছু দেয় না, কোন সরকার না, আমরা জানি এটা না, কিন্তু সেটা বলে সুবিধাভোগী, কিসের সুবিধা? বরং যদি মুখ বন্ধ রাখতাম, টিভি চ্যানেলের 5টা টিভি চ্যানেলের মালিক থাকতাম না। উনি তো নাগরিক টিভির সিইও হয়ে গেলেন না আওয়ামী লীগ সরকারের আমার বস ছিলেন। হ্যাঁ, নাগরিক টিভির সিইও হয়ে গেলেন। হ্যাঁ, উনি ছাড়লেন কেন? এত তো সুখ। আবার আমারে বলে যে কি সালমান এফ রহমানের সুবিধাভোগী। ভাই, সালমান এফ রহমানের গাড়িতে যেই সময় পতাকা লাগছে, আই লেফট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, লেফট মাই কান্ট্রি। আমি কোনোদিন বিদেশে থাকা আমার জন্য অপশন ছিল না। আমি বলবো সরকার আমার করছে না, আমি বাংলাদেশে কোনো মিডিয়াতে তখন কাজ করার মতো পরিবেশ আমার কাছে মনে হয় না। মানে এখন আপনি কইতে পারেন যে ভাই অমুক কাজ করছে, তমুক কাজ করছে, এটা করছে, কিন্তু আমার কাছে মনে হয় না আর এটার মধ্যে আর কোনো উপযুক্ততা আছে। তো তার মনে হওয়া আমারে এখন, এমন কি আপনি দেখেন মির্জা আব্বাস তার একটা, এটা তো বলছে নিউ ইয়র্কে একটা লোক আছে না, একটু ইয়েটিয়ে করে সালমানের ক্যাশিয়ার ছিল। আমি সত্যি মানে আমি কোনোদিন আইন তুলে নেওয়া, হুমকি দেওয়া, ধমকি দেওয়া টাইপ না, কিন্তু আমার কিন্তু যদি ওই টাইপ, মানে আমি যদি ওই টাইপ হইতাম তাহলে আমার অনেক কষ্ট লাগছে আসলে, সত্যি কথা, যেটা একটা বোবা কষ্ট। এবং এই যে ক্ষমতায় আসলে আমার এই প্রশ্নগুলি করে রাখা, এই যে তুই হাসলি কেন, আমি হাসছি, তুই আমার ক যে তুই হাসছস কেন, তুই আমার এটা দিয়া তুই তেল দিয়া ভাসিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় বলে আমি তেল দিছি, তুই দেখছস আমার জীবনে আওয়ামী লীগের সময়, তুই জানোস আমার সম্পর্কে।